আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আবুল কালাম আজাদ। আজকে আপনাদের সামনে যে টপিকটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো নবম দশম শ্রেণীর টেক কোয়েশ্চেন। ইতিমধ্যে টেক কোয়েশ্চেনের উপরে আমি একটি ক্লাস নিয়েছি। আজকে হচ্ছে ক্লাস নাম্বার 2। প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কিভাবে টেক কোয়েশ্চেন করতে হয়, অর্থাৎ টেক কোয়েশ্চেন করার প্রাথমিক নিয়মাবলী নিয়ে আলোচনা করেছিলাম। আজকে কিছু রুলস নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। রুল নাম্বার 1, নিম্নের ওয়ার্ডগুলো মূল সেন্টেন্সে থাকলে টেক কোয়েশ্চেন অ্যাফার্মেটিভ হয়। অর্থাৎ নিম্নের ওয়ার্ডগুলো যদি কোনো বাক্যে থাকে সে বাক্যটা নেগেটিভ অর্থ বহন করে, আর বাক্যটি নেগেটিভ হলে তো টেক কোয়েশ্চেন অ্যাফার্মেটিভ হয়। চলুন আমরা ওয়ার্ডগুলো দেখে নেই। নাইদার, নো ওয়ান, নান, নো, নোবডি, নাথিং, হার্ডলি, স্কেয়ার্সলি, রেয়ারলি, বেয়ারলি, seldom, few, little, never, etc. আমাদেরকে এই নেগেটিভ ওয়ার্ডগুলো মুখস্থ রাখতে হবে। এগুলো বাক্যে থাকলে তার অর্থ নেগেটিভ হবে, আর তখন টেক কোয়েশ্চেন সবসময় অ্যাফার্মেটিভ হবে। চলুন উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝা যাক। তো ফার্স্টে প্রথম বাক্যটা দেওয়া আছে, নান ক্যান অ্যাভয়েড দ্য ডেথ। তো আমরা তো প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম যে মূল সেন্টেন্স টেক কোয়েশ্চেনের মাঝে কমা সর্বশেষ বসে প্রশ্নবোধক চিহ্ন। তারপরে 2 নম্বর নিয়মে বলেছিলাম যে আমরা যদি মূল সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে সেটা ধরে টেক কোয়েশ্চেন করতে হবে। তাহলে মূল সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ক্যান রয়েছে, তাহলে আমরা প্রথমে এখানে ক্যান নিয়ে আসলাম। তারপর আমরা বলেছিলাম মূল সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে টেক কোয়েশ্চেন হবে নেগেটিভ, আর মূল সেন্টেন্সটি নেগেটিভ হলে টেক কোয়েশ্চেন হবে অ্যাফার্মেটিভ। যেহেতু মূল সেন্টেন্সে নান শব্দটি আছে নেগেটিভ অর্থ বহন করে, তাই এখানে টেক কোয়েশ্চেন অ্যাফার্মেটিভ হবে, অর্থাৎ নট দেওয়ার প্রয়োজন নাই। তারপরে আমাদের সর্বশেষ যে নিয়মটা ছিল মূল সেন্টেন্সের সাবজেক্টের প্রোনাউন হবে টেক কোয়েশ্চেনের সাবজেক্ট। তো এই ক্ষেত্রে সাবজেক্ট দেওয়া আছে নান, আর নান থাকলে টেক কোয়েশ্চেনের প্রোনাউন হিসেবে দেই লিখতে হয়। ক্যান দেই বসে। তাহলে প্রদত্ত বাক্যটি টেক কোয়েশ্চেন হলো ক্যান দেই। চলুন দ্বিতীয় উদাহরণটি দেখি। নাথিং কামস অর গোস। মূল সেন্টেন্স টেক কোয়েশ্চেনের মাঝে কমা সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। প্রদত্ত বাক্যের মধ্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই। তো আমরা জানি যে যদি কোনো বাক্যে অক্সিলিয়ারি ভার্ব না থাকে তখন আমরা টেক কোয়েশ্চেন করি ডু, ডাজ অথবা ডিড ধরে। ভার্বটি বেস ফর্মে থাকলে ডু, ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজ, তারপরে ভার্বটি পাস্ট ফর্মে থাকলে আমরা ডিড ব্যবহার করি। যেহেতু ভার্বের সাথে এস অর ইএস আছে সেহেতু আমরা ডাজ নিতে পারি, তাহলে আমরা অক্সিলিয়ারি হিসেবে ডাজ নিলাম। প্রদত্ত বাক্যটি কিন্তু নেগেটিভ, যেহেতু নাথিং আছে, তাহলে টেক কোয়েশ্চেন হবে অ্যাফার্মেটিভ। আচ্ছা, প্রদত্ত বাক্যের সাবজেক্ট হচ্ছে নাথিং, আর কোনো বাক্যের সাবজেক্ট যদি নাথিং হয় তার প্রোনাউন হিসেবে আমরা ইট নেই। তাহলে প্রদত্ত বাক্যের টেক কোয়েশ্চেন হলো ডাজ ইট। তৃতীয় উদাহরণটি দেখি। মূল সেন্টেন্স টেক কোয়েশ্চেনের মাঝে কমা সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। প্রদত্ত বাক্যের মধ্যে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে সেটা নিয়ে আসতে হবে। যেহেতু এখানে অক্সিলিয়ারি নাই, তাহলে অক্সিলিয়ারি না থাকলে আমরা ব্যবহার করি ডু, ডাজ, ডিড। যেহেতু ভার্বের সাথে এস বা ইএস আছে সেহেতু আমরা নিতে পারি ডাজ। প্রদত্ত বাক্যটি নেগেটিভ, হার্ডলি নেগেটিভ শব্দ, তাহলে টেক কোয়েশ্চেন হবে আমাদের অ্যাফার্মেটিভ। প্রদত্ত বাক্যের সাবজেক্ট হচ্ছে শি। শি তো প্রোনাউন, সরাসরি আমরা টেক কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে লিখতে পারি শি। তাহলে প্রদত্ত বাক্যের টেক কোয়েশ্চেন হলো ডাজ শি। তাহলে এই ছিল আমাদের রুল নাম্বার 1। চলুন এবার আমরা দেখি রুল নাম্বার 2। রুল নাম্বার 2তে বলা আছে নিম্নের ওয়ার্ডগুলো মূল সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকলে টেক কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে দেই বসে। অর্থাৎ কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে যদি নিম্নের ওয়ার্ডগুলো থাকে তাহলে টেক কোয়েশ্চেনে তার পরিবর্তে সাবজেক্ট হিসেবে দেই বসে। তাহলে ওয়ার্ডগুলো কি কি? এভরি, এভরিবডি, নোবডি, এনিবডি, সামবডি, সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান, নান, এভরিওয়ান, নাইদার, মেনি, অল, এটসেট্রা। অর্থাৎ এই ওয়ার্ডগুলো যদি কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে বসে তাহলে তার পরিবর্তে প্রোনাউন হিসেবে দেই বসে। চলুন উদাহরণের সাহায্যে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। পূর্বের ন্যায় মূল সেন্টেন্স টেক কোয়েশ্চেনের মাঝে কমা সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন।
তারপর মূল সেন্টেন্সে যদি অক্সিলিয়ারি থাকে অক্সিলিয়ারিটা নিয়ে আসতে হবে, যেহেতু বাকি অক্সিলিয়ারি নাই তাহলে অক্সিলিয়ারি হিসেবে আমাদের নিতে হবে ডু অথবা ডাজ অথবা ডিড। তো যেহেতু মূলবার সাথে অ্যাজ বা ইয়েস থাকলে আমরা ব্যবহার করি অক্সিলিয়ারি হিসেবে ডাজ, তো আমরা সেহেতু নিলাম ডাজ। যেহেতু বাক্যটা নেগেটিভ নো বডি, তাহলে টেক কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। আচ্ছা, নট দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, প্রদত্ত বাক্যের সাবজেক্ট হচ্ছে নো বডি, নো বডির পরিবর্তে প্রণয়ন হিসেবে আমরা ব্যবহার করি দেই। বাট এই টেক কোশ্চেনটি হয়নি। এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, দেয়ের সাথে কখনো ডাজ হয় না, অর্থাৎ আমরা সংক্ষেপে মনে রাখি যদি কখনো দেয়ের সাথে ডাজ আসে তখন আমাদের তাকে ডু বানিয়ে দিতে হবে, অর্থাৎ এই বাক্যের টেক কোশ্চেন হবে আমাদের ডু দেই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার দ্বিতীয় উদাহরণটা দেখি আমরা। পূর্বের ন্যায় মূল সেন্টেন্স টেক কোশ্চেনের মাঝে কমা সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন, তারপর মূল সেন্টেন্সে অক্সিলিয়ারি থাকে অক্সিলিয়ারি নিয়ে আসতে হবে, আর অক্সিলিয়ারি না থাকলে ডু ডাজ ডিড। যেহেতু অক্সিলিয়ারি নাই মূলবার রয়েছে এখানে রেসপেক্ট, যেহেতু এস আছে আমরা নিতে পারি ডাজ ভার্বের সাথে। তারপর প্রদত্ত বাক্যটি অ্যাফার্মেটিভ, তার মানে টেক কোশ্চেন হবে নেগেটিভ, তাহলে এখানে আমরা নট দিয়ে দিলাম ডাজেন্ট। আর এভরিবডি থাকলে তার পরিবর্তে প্রোনাউন হিসেবে আমরা ব্যবহার করি দেই। তো প্রদত্ত বাক্যে টেক কোশ্চেন হলো ডাজেন্ট দে, বাট এটা হয়নি কারণ আমরা একটু আগে বলেছি যে দেয়ের সাথে কখনো ডাজ হয় না, ডু হয়, তার মানে এটা টেক কোশ্চেন হবে ডোন্ট দে। তাহলে এখানে আমাদের ডাজটা বাদ যাবে, অর্থাৎ ইএস বাদ যাবে, অর্থাৎ ডোন্ট দে লিখতে হবে ঠিক করে। আচ্ছা, তাহলে আমরা তৃতীয় উদাহরণটা যদি দেখি, পূর্বের ন্যায় মূল সেন্টেন্স টেক কোশ্চেনের মাঝে কমা সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। তো এই বাক্যের মধ্যে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব রয়েছে শুড, তো আমরা তো বলেছি যে অক্সিলিয়ারি ভার্ব থাকলে সেটা দ্বারাই করতে হবে, তাহলে আমরা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসলাম শুড। যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ টেক কোশ্চেন হবে নেগেটিভ, তাহলে নট দিয়ে দিলাম। আর এভরিওয়ান থাকলেই তো প্রোনাউন হিসেবে আমাদের লিখতে হয় দেই। প্রদত্ত বাক্যের টেক কোশ্চেন হচ্ছে শুড অ্যান্ড দেই। চতুর্থ উদাহরণটি আমরা লক্ষ্য করি, নান ক্যান ডু দিস। পূর্বের ন্যায় মূল সেন্টেন্স টেক কোশ্চেনের মাঝে কমা সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। তো প্রদত্ত বাক্যে যদি অক্সিলিয়ারি থাকে অক্সিলিয়ারি নিয়ে আসতে হবে, তাই এখানে অক্সিলিয়ারি রয়েছে ক্যান, আমরা এখানে ক্যান নিয়ে আসলাম। বাক্যটি কিন্তু নেগেটিভ অর্থাৎ নান রয়েছে, তাহলে টেক কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ এখানে নট দেওয়া যাবে না। তো নান যেহেতু সাবজেক্ট, আর আমরা জানি নান সাবজেক্ট হলে তার পরিবর্তে প্রোনাউন হিসেবে দেই লিখতে হয়, তাহলে বাক্যের টেক কোশ্চেন হচ্ছে ক্যান দেই। তাহলে এই গেল আমাদের রোল নাম্বার 2। এখন আমরা দেখব রোল নাম্বার 3। দেখি রোল নাম্বার 3তে কি বলা রয়েছে। নিম্নের ওয়ার্ডগুলো মূল সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকলে টেক কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ইট বসে, অর্থাৎ নিম্নের ওয়ার্ডগুলো যদি কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তার পরিবর্তে প্রোনাউন হিসেবে সবসময় ইট বসে। তাহলে ওয়ার্ডগুলো আমরা দেখি, নাথিং, সামথিং, এভরিথিং, এনিথিং, এটসেট্রা। চলুন উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করি। মূল সেন্টেন্স টেক কোশ্চেনের মাঝে কমা সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। তারপর যদি প্রদত্ত বাক্যে অক্সিলিয়ারি থাকে সেটা নিয়ে আসতে হয়, তাহলে এখানে অক্সিলিয়ারি ইজ আছে, আমরা নিয়ে আসলাম ইজ। তারপর বাক্যটা অ্যাফার্মেটিভ হলে টেক কোশ্চেন হয় নেগেটিভ, আর বাক্যটা নেগেটিভ হলে টেক কোশ্চেন অ্যাফার্মেটিভ। যেহেতু এখানে বাক্য নেগেটিভ নাথিং রয়েছে, তাহলে এখানে টেক কোশ্চেন অ্যাফার্মেটিভ হবে, অর্থাৎ নট দেওয়ার প্রয়োজন নাই। প্রদত্ত বাক্যের সাবজেক্ট হচ্ছে নাথিং, তো আমরা জানি প্রদত্ত বাক্য সাবজেক্টের প্রোনাউন টেক কোশ্চেনের সাবজেক্ট হতো, আর নাথিং থাকলে প্রোনাউন হিসেবে কি লিখতে হয় ইট। তাহলে প্রদত্ত বাক্যের টেক কোশ্চেন হলো ইজ ইট। দ্বিতীয় উদাহরণটা লক্ষ্য করি, এভরিথিং ওয়াজ লস্ট। পূর্বের না মূল সেন্টেন্স টেক কোশ্চেনের মাঝে কমা সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। দ্বিতীয় নিয়ম ছিল যদি অক্সিলিয়ারি থাকে তাহলে অক্সিলিয়ারি নিয়ে আসতে হবে, তাহলে আমরা অক্সিলিয়ারি আছে ওয়াজ নিয়ে আসলাম ওয়াজ। যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ তাহলে এখানে টেক কোশ্চেন হবে নেগেটিভ, তাহলে আমরা নট দিয়ে দিলাম ওয়াজেন্ট। আর প্রদত্ত বাক্যের সাবজেক্টের প্রোনাউন হয় টেক কোশ্চেনের সাবজেক্ট, যেহেতু এভরিথিং রয়েছে তার প্রোনাউন হিসেবে আমরা নিতে পারি ইট, তাহলে প্রদত্ত বাক্যের টেক কোশ্চেন হলো ওয়াজেন্ট ইট। তৃতীয় উদাহরণটা দেখি, পূর্বের ন্যায় মূল সেন্টেন্স টেক কোশ্চেনের মাঝে কমা সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। তারপরে বাক্যে যেহেতু অক্সিলিয়ারি উইল আছে আমরা নিয়ে আসলাম উইল। বাক্যটা অ্যাফার্মেটিভ টেক কোশ্চেন হবে নেগেটিভ উইল নট, আর আমরা জানি টেক কোশ্চেনের সংক্ষিপ্ত রূপ লিখতে হয় উইল নটকে লিখতে হয় ওন্ট, তার মানে উইল নট লেখা যাবে না, এটাকে লিখতে হবে ওন্ট। তারপর মূল সেন্টেন্সের সাবজেক্টের প্রোনাউন হবে টেক কোশ্চেনের সাবজেক্ট, তাহলে মূল সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে এখানে এনিথিং, আর এনিথিং এর প্রোনাউন হয় আমরা জানি ইট। তাহলে প্রদত্ত বাক্যের টেক কোশ্চেন দাঁড়ালো ওন্ট ইট। আচ্ছা, এই গেল আমাদের রোল নাম্বার 3। তারপরে রয়েছে আমাদের রোল নাম্বার 4। দেখি রোল নাম্বার 4-এ কী বলা রয়েছে।
ইম্পারেটিভ সেন্টেন্সে শুরুতে সাবজেক্ট থাকে না, ভার্ব দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে টেক কোশ্চেন ওগুলি দ্বারা করা যায়। তো আমরা জানি অর্থোপেডিক সেন্টেন্স 5 ধরনের, তার মধ্যে একটি সেন্টেন্স রয়েছে ইম্পারেটিভ। তো ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট দেওয়া থাকে না, অর্থাৎ উজ্জ থাকে, তো সেক্ষেত্রে টেক কোশ্চেন হয় আমাদের উইল ইউ। চলুন উদাহরণের সাহায্যে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। মূল সেন্টেন্স টেক কোশ্চেনের মাঝে কমা, সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। তো আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স স্ট্রাকচারটা এরকম হয়, বার প্লাস এক্সটেনশন। এই যে ভার্ব দ্বারা শুরু হয়েছে প্লাস এক্সটেনশন, তাহলে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সে টেক কোশ্চেন সাধারণত আমরা উইল ইউ দিয়ে করতে পারি। তাহলে প্রদত্ত বাক্যে টেক কোশ্চেন উইল ইউ। দ্বিতীয় উদাহরণটা লক্ষ্য করি। গো অ্যাট ওয়ান্স, স্মল সেন্টেন্স টেক কোশ্চেনের মাঝে কমা, সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। বার প্লাস এক্সটেনশন ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত আমরা উইল ইউ দ্বারা করি, তাহলে এটা টেক কোশ্চেন আমরা করতে পারি উইল ইউ দ্বারা। তৃতীয় উদাহরণটা বার প্লাস এক্সটেনশন, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে মূল সেন্টেন্স টেক কোশ্চেনের মাঝে কমা, সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। আর ইম্পারেটিভ সেন্টেন্সে টেক কোশ্চেন আমরা উইল ইউ দ্বারাই করি। তো প্রদত্ত বাক্যে টেক কোশ্চেন হলো উইল ইউ। চতুর্থ উদাহরণটা লক্ষ্য করি। লেট মি গো ইন, তো লেট দ্বারা শুরু হলে এটাও ইম্পারেটিভ সেন্টেন্স হয়। মূল সেন্টেন্স টেক কোশ্চেনের মাঝে কমা, সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। আর যেহেতু এখানে ইম্পারেটিভ, তাহলে সেক্ষেত্রে আমরা এটা করতে পারি উইল ইউ দ্বারা। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে আমরা, আচ্ছা এটা পরবর্তী নিয়মে রয়েছে, আমরা ওইখানে আলোচনা করব। তাহলে এই ছিল সাধারণ ইম্পারেটিভের নিয়ম। আচ্ছা ইম্পারেটিভ সেন্টেন্সের নোটাবেনিতে কি বলা আছে আমরা সেটা দেখি। প্রদত্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি দ্বারা যদি অনুরোধ বোঝায়, তাহলে টেক কোশ্চেনে উইল ইউর পরিবর্তে ক্যান ইউ বা কুড ইউ ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা জানি সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সে টেক কোশ্চেন হয় উইল ইউ, তবে ইম্পারেটিভ সেন্টেন্সটি দ্বারা যদি অনুরোধ বোঝায়, তখন সেক্ষেত্রে আমরা মাঝে মাঝে ক্যান ইউ বা কুড ইউ ব্যবহার করতে পারি। চলো উদাহরণগুলো দেখি। ওয়েট হিয়ার আ মোমেন্ট, পূর্বের ন্যায় মূল সেন্টেন্স টেক কোশ্চেনের মাঝে কমা, সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। ওয়েট হিয়ার আ মোমেন্ট, একটু অপেক্ষা করো, তাহলে অনুরোধ বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা এটা ক্যান ইউ দ্বারা করতে পারি। তাহলে প্রদত্ত বাক্যে টেক কোশ্চেন হলো ক্যান ইউ। গিভ মি অ্যান এক্সাম্পল, তাহলে এই ক্ষেত্রে একটি উদাহরণ দিন, দয়া করে একটি উদাহরণ দিন। তো এই ক্ষেত্রে আমরা ক্যান ইউ বা কুড ইউ যে কোনোটি ব্যবহার করতে পারি। পূর্বের মূল সেন্টেন্স টেক কোশ্চেনের মাঝে কমা দিলাম, তারপর প্রশ্নবোধক চিহ্ন। যেহেতু এইটা দ্বারা অনুরোধ বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা এটা করতে পারি ক্যান ইউ দ্বারা। তাহলে কখন ক্যান ইউ আর কুড ইউ আমরা ব্যবহার করব। ক্যান ইউ সমান সমানে যখন আমরা কথা বলি বা প্রশ্ন করি, তখন আমরা নর্মালি ক্যান ইউ ব্যবহার করতে পারি, আর একটু পোলাইটলি বলতে গেলে আমরা ব্যবহার করতে পারি কুড ইউ। নর্মালি ক্যান ইউ, আর একটু পোলাইটলি বলতে গেলে আমরা ব্যবহার করতে পারি কুড ইউ। তাহলে এই ছিল আমাদের রোল নাম্বার 4। তাহলে এখন আমরা দেখব রোল নাম্বার 5। রোল নাম্বার 5-এ রয়েছে আমাদের লেটস অথবা লেটাস। লেটস হচ্ছে সংক্ষিপ্ত রূপ, এটার পূর্ণরূপ হচ্ছে লেটাস। আর লেটাস থাকলে টেক কোশ্চেন শ্যালই বসে। তাহলে আমরা পূর্বে কিন্তু একটা লেট দেখেছিলাম, ওইখানে কিন্তু লেট আজ ছিল না। অর্থাৎ লেট আজ ছাড়া যখন প্রোনাউনের অন্য কিছু বসবে, তখন আমরা উইল ইউ দ্বারা করতে পারি। অন্য পার্সন, যেমন সেকেন্ড পার্সনও থাকতে পারে, থার্ড পার্সনও থাকতে পারে, বাট লেটের পরে যখন আজ হবে, তখন আমাদের টেক কোশ্চেন লিখতে হবে শ্যালই। লেটস ডু সামথিং, তা পূর্বের নাম মূল সেন্টেন্স টেক কোশ্চেনের মাঝে কমা, সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। আর লেটস থাকলেই সবসময় হবে শ্যাল উই, শ্যাল উই। তাহলে প্রদত্ত বাক্যের টেক কোশ্চেন হলো শ্যাল উই। দ্বিতীয় উদাহরণটা আমরা দেখি। মূল সেন্টেন্স টেক কোশ্চেনের মাঝে কমা, সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এখানে পূর্ণ ফর্ম লেখা আছে লেটাস, তো লেটাস থাকলেই তো আমরা জানি টেক কোশ্চেন শ্যাল উই হয়। তাহলে হচ্ছে লেটাসের ব্যবহার। চলুন এবার রোল নাম্বার আমরা 6 দেখি। 6-এ দেওয়া আছে ডোন্ট, ডু নট। ডোন্ট হচ্ছে সংকুচিত ফর্ম, আর ডু নট হচ্ছে ফুল ফর্ম। তাহলে টেক কোশ্চেনে উইল ইউ বসে, অর্থাৎ কোনো ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি ডোন্ট বা ডু নট দ্বারা শুরু হয়, তো সেক্ষেত্রে টেক কোশ্চেন আমরা উইল ইউ দ্বারা করতে পারি। ডোন্ট টেল আ লাই, পূর্বের নাম মূল সেন্টেন্স টেক কোশ্চেনের মাঝে কমা দিলাম, তারপর প্রশ্নবোধক চিহ্ন। আর ডোন্ট থাকলেই টেক কোশ্চেন আমাদের উইল ইউ বসে। তারপর আমাদের দ্বিতীয় উদাহরণটাতে রয়েছে ডু নট ফরগেট মি। পূর্বের নাম মূল সেন্টেন্স টেক কোশ্চেনের মাঝে কমা দিলাম, তারপর সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। আর ডু নট থাকলেই তো আমাদের টেক কোশ্চেন হয় উইল ইউ। তাহলে প্রদত্ত বাক্যের টেক কোশ্চেন হলো উইল ইউ। এতক্ষণ যা কিছু আলোচনা করলাম আশা করি বুঝতে পেরেছেন।
তারপরও কারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা থাকে নিম্নে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।